আমি ফাহমিদা মুন্নি আপনার কাছ থেকে শুনবো যে আপনি নিজেও একজন ঢাকা থিয়েটারের সদস্য, সেই জায়গা থেকে আমরা শুনি ঢাকা থিয়েটারের নাটক মানেই ব্যতিক্রম কিছু। এই প্রসঙ্গে আপনার মন্তব্য বা আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। এবং আজকের আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বাচ্চু ভাই এবং মাসুম ভাইয়ের বক্তব্যের ধারাবাহিকতায় আমিও স্মরণ করতে চাই এই সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনে প্রেক্ষিতে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতিজাত ঘটনাগুলোর ধারাবাহিকতায় যে মৃত্যু ও সেটা কারো কাঙ্ক্ষিত নয় এবং সেই মৃত্যু আমাদেরকে বেদনাহত করছে। যদিও আজকের এই মহেন্দ্রক্ষণ ঢাকা থিয়েটারের জন্মতিথিকে আমরা উদযাপন করছি, 51তম বছরে পা দিয়েছে, অর্ধ শতাব্দী পেরিয়েছে বাংলাদেশের একটি থিয়েটার। কোন থিয়েটার? সেটা হচ্ছে ঢাকা থিয়েটার, যেই থিয়েটার বাংলাদেশের জাতীয় নাট্য আঙ্গিক সৃজন ঠিক বলবো না, জাতীয় নাট্য আঙ্গিক আমাদের ছিল, তারা জাতীয় নাট্য আঙ্গিককে চিহ্নিত করেছে এবং বাংলাদেশের মঞ্চে, নাগরিক মঞ্চে বা সারা বাংলাদেশময় এক ধরনের মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে মঞ্চে যেমন বাংলাদেশের নাট্য আঙ্গিককে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে গ্রাম থিয়েটার আন্দোলনের ভেতর দিয়ে, আবার গ্রাম থিয়েটারের আন্দোলনের মধ্য দিয়ে তারা আহরণ করেছে বাংলাদেশের নাট্য আঙ্গিকের বিভিন্ন নমুনা এবং সেই নমুনাগুলোকে আবার তারা মঞ্চে নিয়ে এসেছে, নাটকে নিয়ে এসেছে। এবং যাই হোক, মানে সেলিম স্যার আমার গুরু, আমার শিক্ষাগুরু, বাচ্চু ভাইও আমার গুরু, যেহেতু আমি ঢাকা থিয়েটারে সংযুক্ত হয়েছিলাম আমার শিক্ষা জীবনে 1993 সালে। তো এই যে দুজন ব্যক্তিত্ব, একজন নির্দেশক এবং একজন নাট্যকার, এই দুজনের একটা যৌথ প্রয়াসের ফলে বাংলাদেশের নাট্য মঞ্চে এই যে প্রত্যয় দেশজ নাট্য আঙ্গিক সৃজনের এবং সেই প্রত্যয়টাকে ধরে একটা দীর্ঘ পথ পরিক্রমণের ভেতর দিয়ে তারা এগিয়েছেন এবং সেই পরিক্রমণ কিন্তু একটা জায়গায় থেমে থাকেনি। এবং আপনি দেখেন মাসুম ভাই, 73-এ ওনারা যখন যুদ্ধ থেকে ফিরে এসে নাটক শুরু করলেন, তখন তাদের অঙ্গীকার ছিল যে সময়কে ধরা। এই সংবাদ কার্টুনের কথা বললেন বাচ্চু ভাই, হ্যাঁ, বা ধরেন সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ, হ্যাঁ, কিংবা চরকাক্কার ডকুমেন্টারি, বা আমি শকুন্তলা পর্যন্ত, ওই সময়টাতে তারা কিছুটা বিভ্রান্ত ছিলেন। তারা সময়কে ধরতে চেয়েছিলেন, সমকালীন সময়ের উত্তাপটাকে আনতে চেয়েছিলেন, তখনও শেকড়ের দিকে কিন্তু ধাবিত হননি। একটা প্রত্যয় ছিল যে আমার সমকালীন সময় কি ঘটছে। শকুন্তলার পর থেকে এসে আমরা দেখলাম যে না, আর একটু নিরীক্ষার দিকে গেলেন, যে আমার দেশের জনপদের নাট্য আঙ্গিকের একটা নিরীক্ষা করতে হবে এবং সেখানে যে এক পর্যায়ে মঞ্চনাটকের বিস্তার সম্ভাবনা দেখে সেলিম আল দীন তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক একটি বিষয়ে খুলে ফেললেন, বিভাগ খুললেন। সেই প্রসঙ্গে ফাহমিদা মুন্নি আপনার কাছ থেকে একটু সেই সময়ের কথাগুলো একটু শুনতে চাই, যে নাটকের যে প্রসার বিস্তার সেই সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং খুললেন বিশ্ববিদ্যালয়ে। মানে সেলিম আল দীন ভিত্তিটা পেয়েছিলেন ঢাকা থিয়েটারে। এই যে নিরীক্ষা করার একটা ক্রমাগত, উনি তো একটা জায়গায় থেমে থাকেননি, উনি ক্রমাগত নিরীক্ষা করেছেন। উনি ওই কীর্তনখোলা থেকে আমরা হাতহদাই পর্যন্ত দেখলাম একটা নিরীক্ষা। হাতহদাইয়ের পরে, হাতহদাই হলো 1989 সালে, এই সমসাময়িক সালে তিনি জাহাঙ্গীরনগরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা করলেন। বাংলা বিভাগ থেকে প্রথমে বাংলা বিভাগের একটি সাবসিডিয়ারি বিষয় হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সূচনা হয় এবং এরপরে আমরা দেখলাম বছরখানেক পরে এটি একটা অনার্সের বিষয় হিসেবে সংযুক্তি ঘটে এবং এরপরে সেলিম স্যার কিন্তু ক্রমাগত নিরীক্ষা করে গেছিলেন। আর তার যে এই নিরীক্ষা প্রবণতা বাংলা নাটককে ঘিরে, সেখানে আঙ্গিকের নিরীক্ষা হয়েছে, বিষয়ের নিরীক্ষা হয়েছে, হ্যাঁ, এবং নিরীক্ষার জন্য এই বিভাগ তিনি শুধুমাত্র যে বাংলা নাটকের নিরীক্ষার জন্য তা নয়, কিন্তু নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রয়োজন ছিল, সময়ের দাবি ছিল এবং সেলিম আল দীন এই স্বপ্নটা দেখেছিলেন বলেই আজ কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে নাটক ও নাট্যতত্ত্ব বা নাট্যকলা বা নাটক বিষয়ের সংযুক্তি ঘটেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মাইল ফলক সূচনা আমি বলবো।
এবং এটার পেছনে ঢাকা থিয়েটারের কৃতিত্ব আছে, কারণ সেলিম আল দীনকে ওই পর্যায়ে নিয়ে গেছে কিন্তু ঢাকা থিয়েটার, এই জলকাদাটা দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, সেলিম আল দীন এই যে ক্রমাগত নিরীক্ষা করেছেন এবং তিনি স্বপ্ন দেখেছেন যে তার মৃত্যুর পরে এই নিরীক্ষাটা যেন অব্যাহত থাকে। অব্যাহত থাকতে হলে তাহলে নাটকের কিছু ছাত্রছাত্রী সৃষ্টি করা চাই, শুধুমাত্র একটি থিয়েটার দিয়ে তো আসলে চলতে পারে না, এবং থিয়েটারের তো সীমাবদ্ধতা আছে। ঢাকা থিয়েটার আজকে অর্ধশত বছর পেরিয়েছে, কিন্তু একজন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সমপর্যায়ের নির্দেশক কি ঢাকা থিয়েটারে এসেছে? একজন সেলিম আল দীনের বিকল্প কি এসেছে? এখন সেই জন্য হয়তো সেলিম আল দীন স্বপ্ন দেখেছিলেন যে না, আমাকে একটি প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করতে হবে যেখানে ওই সৃষ্টির বুদবুদটা চলবে, সেই আগুনটা তিনি জ্বালিয়ে দেবেন। এই যে আমরা দেখছি যে একাডেমিক্যালি শিখছে এবং প্রায়োগিকভাবে শিখে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যে আসছে, তারা আসলে পেশাগতভাবে নিজেকে কতটা প্রমাণ করতে পারছে বা নাট্য চর্চার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারছে? স্যার, এটা আপনার কাছ থেকে আমি একটু একটা কথা একটু বলতে চাই। আপনি যদি আপনি তো একজন ড্রামা গ্র্যাজুয়েট, সরি এটা আমি ওপেনলি বলে দিলাম। সো আপনার এর মধ্যে অবগত আছেন আমাদের সিলেবাসের যে বিস্তৃতি। এখন ছেলেমেয়েরা বেরিয়ে তাকে নাটকের পেশাদারিত্ব বা নাটককে পেশাদার থিয়েটারকে গ্রহণ করার যে ক্ষেত্রগুলো, এটা তো বিভাগ সৃষ্টি করে দেবে না। এটার জন্য সরকারি পলিসি দরকার, এটার জন্য মঞ্চ দরকার, এটার জন্য সহৃদয় সামাজিক দর্শক দরকার, এটার জন্য ক্রিটিক দরকার। একটা সার্বিক প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু পেশাদারিত্ব সৃষ্টি হবে মঞ্চে। এটা বিচ্ছিন্নভাবে যদি বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ গ্র্যাজুয়েটদের সৃষ্টি করছে, তারা কেন সৃষ্টি করছে না তাদের পেশাদারি হওয়ার থিয়েটারের ক্ষেত্রে সেই রাস্তাটা? হ্যাঁ, আমাদের দায়িত্ব আছে, সরকারের সাথে পলিসি লেভেলে আমাদের আলোচনা করতে হবে, এবং সেই আলোচনাটা আমরা অনেক বছর থেকে আফসার স্যারের জীবদ্দশায় সেই প্রক্রিয়াটা কিন্তু চালু হয়েছিল। কারণ আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে থিয়েটার শুধু আছে টেক্সট হিসেবে পাঠ্য, কিন্তু থিয়েটার যদি আলাদা বিষয় থাকতো, সেখানে থিয়েটার পড়ানো হতো। আপনার কথা শুনে নিশ্চয়ই যারা ছাত্রছাত্রী আছে তারা একটু আশার অবস্থা দেখতে পাবে। আমি